আজ টাকার বিনিময়ে আমি বিক্রেতা। এক পাগলের জন্য আমাকে কিনে নিয়ে যাচ্ছে। আর আমাকেই বিক্রি করছে আমার জন্মদাত্রী মা। বড্ড হাস্যকর এই দুনিয়ার খেলা। কত হাত জোর করলাম, মায়ের পা পর্যন্ত ধরলাম, চিৎকার করে কান্না করলাম। এত আকুলতা ব্যাকুলতা, তবুও আমি ভাগ্যের লিখন খণ্ডাতে পারলাম না। না, সত্যিই পারলাম না। আমার সামনেই মাকে এক ব্যাগ ভর্তি টাকা দিল বাবার মতো বৃদ্ধ বয়সের লোকটি। দূর থেকে মায়ের স্বামী যেন জয়ের হাসি দিল। মায়ের চোখে চোখ পড়তেই মা নজর সরিয়ে ফেলল। তবে কি মা আমার থেকে কিছু গোপন করছে? আমার মা তো এমন ছিল না। এরই মধ্যেই বৃদ্ধ লোকটা আমার হাত ধরে বলল, আজ থেকে চিরদিনের জন্য আপনাদের অধিকার মায়ের থেকে শেষ হয়ে গেল। আপনারা কখনোই ওকে আপনাদের মেয়ে বলে পরিচয় দিতে পারবেন না। এটা বলার সাথে সাথেই লোকটি কিছু কাগজ বের করে মা বাবাকে সিগনেচার দিতে বলল। তারা চুপচাপ কাগজগুলোতে সই করে দিল। আজ আমি আবারও প্রত্যক্ষ সাক্ষী হয়ে রইলাম। আমাকে কাঁপা কাঁপা হাতে মা মৃত্যু যন্ত্রণা দিল। বুক ফেটে চিৎকার করে কান্না করতে চাইলেও পারলাম না। চুপচাপ কাঠের তৈরি শোপিস মূর্তির মতো গাড়িতে উঠে বসলাম। মিনিট দুয়েক পরই গাড়ি তার আপন গতিতে চলতে শুরু করলো। সব কিছু চোখের আড়াল হয়ে যাচ্ছে। আমি মায়া। আমার বাবা আমাকে ছোটবেলায় মায়াবন বলে ডাকতো। খুবই অদ্ভুত, তাই না? বাবার কল্পনাতে আমি নাকি বন রানীর নন্দিনীর মতো সুন্দর। আমার চোখে গভীর মায়া। যে কেউই আলিঙ্গন করতে পাগল হবে হয়তো। কিন্তু এখন মনে হচ্ছে, বাবা তুমি মিথ্যা বলেছ। তুমি আমার বোন বিহারী ছিলে। এই তো দেখো, আজ তুমি নেই, আমার অস্তিত্বও নেই। আজ আমার মা টাকার বিনিময়ে আমাকে অস্তিত্ববিহীন করে দিল। কি করে পারলো বাবা? আমি বিক্রেতা বাবা, বিক্রেতা। চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। এই চোখের পানিও কত নির্লজ্জ। সে কি জানে না তার পড়তে মানা? যেদিন বাবা হয়েছে আকাশের তারা, মা হয়েছেন অন্যের মা ও স্ত্রী, সেদিন থেকেই তো চোখের পানি পড়তে মানা। তবুও কত নির্লজ্জ সে। এখনো ঝরায় পানি। হঠাৎ করে গাড়ি ব্রেক কষল। নিমেষেই চোখ দুটো মেলতে বাধ্য আমি। পাশে বৃদ্ধ লোকটা বলল, কান্না করো না, চোখের পানি মুছে নাও, আর আমার সাথে চলো। বলে সে গাড়ি থেকে নেমে গেল। অবাক হয়ে বাহিরে তাকালাম। কনকনে শীতে ল্যাম্পপোস্টের বাতি জ্বলছে চারদিকে। বড় করে একটা লেখা। মনটাকে থমকে দিল। কাজী অফিস। সেদিন মা ও মায়ের স্বামীর কথা বুঝতে পেরেছিলাম। বিয়েটা হবে পাগলের সাথে। তবে বৃদ্ধ লোকটা ছাড়া তো কেউকেই দেখছি না। একা একা কাজী অফিসে যাব। বিয়ে কি এই বৃদ্ধ লোকটার সাথে হবে? বলতে বলতেই ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করতেই একটা ভারী কিছু আমার মাথায় আঘাত হানল। ব্যথায় আহ করে কুঁকড়ে উঠলাম। নিমেষেই হাত তালি বেজে উঠল। লাফিয়ে লাফিয়ে একজন বলতে শুরু করলো, ইয়ে, আমি নতুন বউকে মেরেছি। কি আনন্দ, কি আনন্দ! চমকে তাকালাম। সামনে সুন্দর একটা ছেলে। ব্রাউন চোখ, সুন্দর পোশাক, চুল দাড়িগুলো অগোছালো, তবুও নজর কাড়তে সক্ষম। কিন্তু তার ব্যবহার আর বুঝতে বাকি রইল না। ছেলেটি আমার দিকে এগিয়ে এলো। খপ করে আমার হাত ধরে বলল, এই বউ, তুমি কি আমার বউ? চলো বিয়ে করি। বলে হাসতে শুরু করলো। না না, তোমাকে বিয়ে করব না। আমার বিহারিনী কষ্ট পাবে। ও আসবে, আসবে তো। আমার হাতটা ছেড়ে তার মাথায় চুলগুলো ধরে হাঁটু গেড়ে বসে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আর বিহারিনী বিহারিনী বলে জপতে থাকলো। উপস্থিত এখানে সবাই থামানোর চেষ্টা করছে, কিন্তু থামছেই না। আরও এগ্রেসিভ হয়ে উঠল। সবাইকে জোর করে ফেলে দিয়ে দাঁড়িয়ে গেল। আচমকা আমার গলা চেপে ধরে বলল, তুই মেরেছিস আমার বিহারিনীকে? তুই এখন আমাকে বিয়ে করতে এসেছিস? মেরে ফেলবো তোকে। দম আটকে আসছে। ছেলেটিকে থামানোর চেষ্টা করছে সবাই। আমি কি বলবো বুঝতে পারছি না। গলাটা বেশ শক্ত করে ধরেছে। আমি অগোছালো কণ্ঠে বললাম, বিহারিনী আপনার কাছে কি ফিরে আসবে? সে বলেছে। বলার সাথে সাথে আমার গলা থেকে তার হাতটা আগলা হয়ে গেল। আমার দুই কাঁধ খামচে ধরে বলল, কি?
তুমি সত্যিই বলছো? কবে আসবে? আমি আর অপেক্ষা করতে পারছি না। এখানে একটা মহিলা আর সেই বৃদ্ধ লোকটা হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। তাকানোরই কথা, কারণ তারা সবাই ভাবছে আমি বিহারিণীকে কিভাবে চিনি। আমার কাঁপা কাঁপা ভাঙ্গা গলায় বললাম, আপনি ওই চেয়ারে বসেন, আমিও আসতেছি। তারপর বসে বিহারিণীর সম্পর্কে সব কিছু বলবো, ঠিক আছে? বিহারিণীর আসার কথা বলতেই ছেলেটির চোখ টপ টপ করে 2 ফোঁটা অশ্রু ঝরে পড়ে। এক আশার আলো চোখে খেলে উঠল। বাধ্য ছেলের মতো কাজের সামনে গিয়ে চেয়ারে বসে পড়ল। ছেলেটির সাথে থাকা মহিলাটি আমাকে জড়িয়ে ধরল, বলল, তুমি পারবে আমার ছেলেকে ঠিক করতে। মারে, আমার ছেলেটাকে ঠিক করে দে। দেখ, তোর কথা কি সুন্দর মেনে নিল। তুমি কি বিহারিণীকে চিনতে? আমি থমকে দাঁড়ালাম। বললাম, বিহারিণী কে? আমি চিনি না। ও বিহারিণীর কথা বারবার বলতেছিল তাই। ওর থেকে বাঁচতে আমি বিহারিণীর কথা বলেছি। বিয়ে হয়ে গেল, তবে কিছু শর্তে। শর্তগুলো না হয় তোলাই থাক, সময়ের অগোচরেই প্রকাশ হোক। গাড়িতে আবার একসঙ্গে সবাই রওনা দিলাম। কোথায় যাচ্ছি জানি না, তবে আমি কিছুক্ষণ পর পরই ছেলেটির দিকে তাকাচ্ছি। সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে, অথচ এই ছেলে আমার স্বামী। স্বামী নিয়ে কতই না কল্পনা করেছিলাম। সব মেয়েদেরই কিছু না কিছু আকাঙ্ক্ষা থাকে, চাওয়া থাকে। তবে আমি যেন প্রথম থেকেই কেনা বস্তুর মতো, কাঠপুতুলি। তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেলাম খেয়াল নেই। হঠাৎ করে কারো ডাকে আচমকা থমকে উঠলাম। একটা মেয়ে বলল, বৌমণি, আস্তে গাড়ি থেকে নামেন, আইসা পড়ছেন তো। বড় কাকু কাকিমা নামতে বলেছে। পাশে তাকিয়ে দেখলাম ছেলেটা নেই। এরই মধ্যেই হঠাৎ করেই আমার হাত ধরে টান দিতেই আমি গাড়ি থেকে বের হয়ে কারো বাহুবন্ধনে আবদ্ধ হলাম। তাকিয়ে দেখলাম উনারই বাহুবন্ধনে আবদ্ধ আমি। কিছু মুখ ফুটে বলার আগেই আমাকে টেনে নিয়ে ছুটল বাড়ির ভেতরের দিকে। পিছন থেকে আমার শ্বশুর ও শাশুড়ি দুজনই ডাকছে থামার জন্য, কিন্তু উনি মানছেই না। দরজার সামনে আরও 2জন মহিলা দাঁড়িয়েছিল, সাথে 15 কিংবা 16 বয়সী 2জন মেয়েও। সবাইকে ঠেলে উনি হাত ধরে ভেতরে টেনে নিয়ে গেল। ওনার সাথে আমিও দৌড়াচ্ছি। শাড়ি পরে এভাবে দৌড়াতে খুবই অস্বস্তি হচ্ছে। উনি তো আমার হাত ছাড়ছে না। অবশেষে উনি ড্রয়িং রুমে সোফায় বসলো আমাকে নিয়ে। দুজনই হাঁপিয়ে গেছি, তবে আমি অস্বস্তিতেও ভুগছি। চারপাশে সবাই উপস্থিত, সব নতুন মুখ, চেনা বড্ড দায়। এরই মধ্যেই উনি বলল, বউ, ও বউ, বিহারিণী কোথায়? তুমি তো বলেছিলে সে আসবে, আমাদের কথা হবে। তুমি তো এখনো বললে না। এরই মধ্যেই একটা মহিলা বলে উঠল, বাবা গো, বউ পেয়েই কত কি, এই নাকি পাগল। তা বউ পাওয়ার জন্যই পাগলামি করেছিলে নাকি? নাকি ভালোবাসার মূল্য নেই? কথায় আসে না, পাগলের কারবারি দেখো। বউ পেয়ে পাগলের পাগলামিও ভালো। মহিলাটির কথা শুনে আমি সত্যিই একটু থমকে উঠলাম, কারণ সে খোঁচা মেরে কথা বলছে আর হিংসাকেও প্রাধান্য দিচ্ছে। তবে সে কিছু একটা বলতে চাইছে এই উচ্চ শব্দের কথাগুলোর আড়ালে। এর মধ্যেই একটা মেয়ে, বয়সে 15 কিংবা 16 হবে, এগিয়ে এলো, আমার পাশে এসে বসলো। বলল, চাচি তুমি কি সুন্দর। তুমি। আর কিছু বলার আগে ঠাস করে একটা চর মেয়েটির গায়ে লাগলো। মহিলাটি চেঁচিয়ে উঠল, বলল, তোর সাহস কত মারিয়া, আমার মেয়ে হয়ে এই ছোট লোক বিক্রেতা অশিক্ষিত গাঁয়েও মেয়ের পাশে বসিস। মেয়েটি ছলছল চোখে তাকিয়ে আসে। হঠাৎ উঠে দাঁড়িয়ে দৌড়ে চোখের আড়াল হয়ে গেল। মহিলাটি আবারও চিৎকার করে বলল, নেক্সট বার যদি দেখেছি, গায়ের চামড়া একটাও সাথে থাকবে না, দেখে নিস। আর কিছু বলার আগেই আমার শ্বশুর চিৎকার করে বলে উঠল, মোহিনী, তুমি কি বললে? তোমার সাহস তো কম নয়। তুমি কাকে ছোট লোক বিক্রেতা অশিক্ষিত গেয়ে বলছো? ভুলে যেও না, ও আমার ছেলের বউ। একটু হুঙ্কার সুরে, আজ আমার ভাইয়ের বউ বলে তোমাকে কিছু বললাম না, পরের বার আমি ভুলে যাব তুমি কে। রেহানা বৌমা, তুমি রাজকে আর বৌমাকে উপরে নিয়ে যাও। অনেক দূর থেকে ক্লান্ত হয়ে এসেছে ওরা, বুঝতে পারলাম।
মোহনী হলো আমার চাচি শাশুড়ি। এই মেয়েটি হচ্ছে তার মেয়ে মারিয়া। রেহানা যদি বউ হয় তাহলে সে আমার ভাবি। তার সাথে সাথে রাজ আর আমি হাঁটছি। প্রথম রুমটায় ঢুকতেই রুমের 12টা বাজার অবস্থা দেখে নিলাম। আমি ভাবলাম, এটা কার রুম? রাজের দিকে ইশারা করে বললাম, আপনার? হঠাৎ করে রাজের ভাব নমুনা পাল্টে গেল। কিছু না বলে হন হন করে ঘরে গেল। ঠাস করে দরজাটায় লাথি মেরে বসলো। পুরো বাড়ি মনে হলো কেঁপে উঠল। রেহানা সাথে সাথে দরজাটা বন্ধ করে ফেলল। ওনার আকস্মিক ঘটনায় আমি বিস্ময় হয়ে রইলাম। বললাম, বন্ধ করলেন কেন দরজাটা? উনি ভেতরে একা। কিছু হয়ে গেলে? এরই মধ্যেই রেহানা বলে উঠল, এখন এখানে 560 ডিগ্রি ভূমিকম্প হবে। আর কিছু বলার আগেই ঘর থেকে জিনিসপত্র ভাঙচুরের আওয়াজ এলো, আর গণবিদরী চিৎকার। আমার ভেতরের রন্দে রন্দে ভয়ের মাদকতা ছড়িয়ে পড়ল। নিমেষেই সবাই এক হয়ে দরজার সামনে উপস্থিত হইল। এখন বাড়ির আরও 2 পুরুষ সদস্য। নতুন মুখ দেখলাম। সবাই বাহিরে থেকে রাজকে চিৎকার করে থামানোর জন্য বলছে। আমি এমনিতেই এই বাড়িতে নতুন, তার ওপর যদি নতুন বউ হই কথাই নেই। আবার স্বামী পাগল। দুনিয়াতে কোনো নারী আমার মতো এই অবস্থায় পড়েছে কিনা আমার জানা নেই। আমি ছোটবেলা থেকেই পরিস্থিতি সামলাতে পারি, যে কোনো পরিস্থিতি। বাবা মারা যাওয়ার পর যেন এই বিষয়ে আরও পাকাপোক্ত হয়ে উঠলাম। স্বামী তো আমারই, তাই না? তার ওপর বিক্রিতা বউ। শর্তের মধ্যে একটা শর্ত আছে, যে কোনো পরিস্থিতিতে সামলাতে হবে তাকে। তাই সবাইকে পরোয়া না করে আমি দরজা খুলে ভিতরে ঢুকলাম। আমি ভেতরে প্রবেশ করছি রাজের চক্ষুর অগোচরে। ও একটা ছবি দেখে আবোল তাবোল বলছে, আর কিছুক্ষণ বাদেই গণবিরোধী চিৎকার করছে। আমি ভয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, রাজ। আমার এই কথাটি যেন রাজের মধ্যে এক জ্বলন্ত আগুনের সূত্রপাত ঘটল। রাজ রক্তমাখা চোখে তাকালো আমার দিকে। হাতের পাশে থাকা ফুলদানিটা সজোরে আমার দিকে ফিক্কে দিল। পরিস্থিতি বোঝার আগেই সেটা আমার কপালে বরাবর লাগলো। আর সাথে সাথে রক্তের স্রোত বইতে লাগলো। রক্ত পড়ছে আমার, কিন্তু রাজ যেন রক্ত দেখে আরও আরও বেশি এগ্রেসিভ হয়ে উঠল। একদম বেসামাল পরিস্থিতি বিরাজ করছে। এদিকে আমার শাশুড়ি সহ রেহানা ভাবি আমাকে ধরলো। এদিকে আমার চোখ যেন রাজের থেকে সরতেই নারাজ। এটাকেই হয়তো বলে পবিত্র বন্ধন। রাজের ঘাড়ে বাবা একটা ইঞ্জেকশন পুশ দেওয়ায় মিনিট দুয়েক পরই রাজ তার জ্ঞান হারিয়ে ফেলল। আর এদিকে আমাকে অন্য রুমে নিয়ে গেল। রুমে কেউ নেই, শুধু রেহানা ভাবিই। রেহানা ভাবি হচ্ছে রাজের বড় ভাইয়ের বউ। আবার আবার সম্পর্কে মামাতো বোনও। বড় ভাই অন্য রুমে থাকবে আজ। আমাকে রেহানা ভাবির সাথে থাকতে বলা হয়েছে। পরিস্থিতি থমথমে। অনেক রাত হয়েছে। আজ আমার বাসরাত। কত পরিকল্পনা, কত কল্পনা করেছিলাম। কিন্তু ভাগ্য আমার সুপ্রসন্ন কোথায়? বারান্দায় দোলনায় বসে ভাবছি, আর আকাশের দিকে তাকিয়ে আছি। আজ যেন আকাশও রাগ করেছে। কালো অন্ধকার হয়ে আসে। হঠাৎ পাশে কারো উপস্থিতি থমকে উঠলাম। দেখি রেহানা ভাবি আমার দিকে তাকিয়ে আছে। বলল, কান্না করছো? মন খারাপ? তা বোন, জেনে বুঝে নরকে কেন আসতে গেলে? এই হাওলাদার বাড়ির একটি নরকখানা। প্রত্যেকেই মুখোশ পরে আছে। তুমি কেন এসেছো? অঝোর ধারায় অশ্রুমাখা নয়নে তাকিয়ে মুচকি হেসে বললাম, আমি কোথায় সজ্ঞানে আসলাম গো। নিয়তির খণ্ডন যেন খণ্ডাতেই পারলাম না। এই নিয়তি বড্ডই অন্যায় করেছে আমার সাথে, বড্ডই। নিকষ কালো দাগ থেকে বেরিয়ে আসা এক ঝংকার থেকে রেহানা ভাবি বলল, আমার থেকে ও কি অনেক করুণ? শুনি তো তোমার কাহিনী বোন। আকাশের দিকে তাকালাম। বললাম, ওই যে মেঘময় কালো আকাশে আজ জোনাক আড়াল হয়ে আছে। তার পাশেই রোজ জ্বলজ্বল করতো একটা তারা। আমি রোজ সেটার সাথেই কথা বলতাম, কারণ আমার বাবা সেই আকাশের তারা। মায়ার অতীত। আমার বাবা, আমি আর মা, ছোট একটা পরিবার, ছোট্ট একটা সংসার, বাবা মায়ের প্রেমের বিয়ে। আমার নানা অনেক প্রভাবশালী আর ধনী, কিন্তু আমার বাবা ছিলেন এতিম। সে এতিমখানা থেকেই বড় হয়েছেন। মায়ের সাথে ছিল প্রেমের সম্পর্ক।
তারপর পালিয়ে বিয়ে। বিয়ের বছর ঘুরতেই আমার জন্ম। তারপর মা বাবা আর আমি মিলে খেলে খুব সুন্দর হাসি খুশি পরিবার। বিপত্তি ঘটলো সেদিন থেকে, যেদিন বাবার চাকরিটা চলে যায়। আমার বাবা ছিলেন সৎ একজন মানুষ। ঘুষ তিনি সহ্য করতে পারতেন না। এটাই যেন কাল হয়ে দাঁড়ালো বাবার জীবনে। এক সময় বাধ্য হয়ে চাকরিটা ছাড়তে হয়। তখন আমার বয়স কেবল ৫। আমার আজও মনে আছে বাবার কান্না। সে কি নীরব কান্না, বাবার কষ্ট। এখানে সেখানে, এই বন্ধু তো সেই বন্ধু, কত জায়গায় ঘুরেছে একটা ভালো চাকরির জন্য। দেখতে দেখতে বছর ঘুরে বাবার চাকরিটা তো পেয়েছিলেন। তবে সেটা আমাদের পরিবারের খরচ চালানোর জন্য সহজ না। বাধ্য হয়ে মাও বাবার কাছে আবদার করে সে চাকরি করবে, দুজন একসঙ্গে সংসার চালাবে। জানেন, আমার বাবার ঘোর আপত্তি, সে কোনো মতেই রাজি না। মায়ের আকুতি মিনতি সেদিন বাবার আপত্তিও হার মেনে গেল। মা এক কদম এগিয়ে গেল, কিন্তু আমি আর বাবা যেন জীবন থেকে সেই দিনই পিছিয়ে গেলাম। দেখতে দেখতে আরও বছর দুয়েক চলে গেল। আমার বয়স ৮ বছর। এই অল্প বয়সে আমি অনেক কিছুই বুঝি, তবে এটা বুঝতে আমার অনেক দেরি হয়ে গেছে। কেন বাবা মায়ের দূরত্ব বাড়লো? কেনই বা বাবা আত্মহত্যা করলো? রোজ দিনের মতো সেদিনও আমি স্কুলের জন্য রেডি হচ্ছিলাম। আমার বাবা আমার সামনে এসে হাঁটু গেড়ে বসে বলল, "মায়া বোন, একটা কথা দিবি আমায়?" আমি আবার কথায় খুব বিশ্বাসী। আমি খুবই উৎসুক হয়ে বললাম, "সব কথা তো তোমার জন্য বাবা।" বলেই ফিক করে হেসে উঠলাম। বাবা আমার কপালে একটা পরশ দিয়ে বলল, "জীবনে সবাইকে ভালোবাসবা, আপন করে নিবা, সাহায্য করবা বিনামূল্যে, প্রয়োজনে জরুরি মানুষ হবা, পুরো দুনিয়ার মানুষের বিশ্বস্ত হয়ে উঠবা, তবে কাউকে ধোঁকা দেবে না আর বিশ্বাস করবা না, ঠিক আছে?" সেদিন কথাটার মানে না বুঝলেও বাবার দিকে হাসি দিয়ে তাকিয়ে বলেছিলাম, "আচ্ছা ঠিক আছে।" তারপর স্কুলে চলে গেলাম। কিন্তু আমি যদি জানতাম আমি আমার বাবাকে শেষবারের মতো দেখব, কখনোই আমি আর স্কুলে যেতাম না। স্কুল ছুটি হলে বাসায় এসেই দেখি বাড়ির সামনে খুব ভিড়। সবাইকে ঠেলে ভিতরে প্রবেশ করতেই দেখি বাবার ঝুলন্ত দেহ দুলছে। মা দরজার সামনে এলোমেলো অবস্থায় বসে আছে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। বাবা বলে চিৎকার দিয়ে সেখানেই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললাম। বাবা মারা যাওয়ার সপ্তাহ দুয়েক পর মা ওই বাড়ি ছেড়ে দেয়। আমাকে নিয়ে অন্য আরেকটি বাড়িতে ওঠে। ওটাও কিছু ছিল না। তবে সবচেয়ে বিস্ময়কর ঘটনা ঘটে তখন, যখন বাবা যাওয়ার ৪০ দিন পর মা নতুন কাউকে বিয়ে করে। হয়তো এই কারণেই বাবা বলেছিলেন সবাইকে মন উজাড় করে দিতে, কিন্তু বিশ্বাস না করতে। এই ট্রমা কাটিয়ে উঠতেই আমার অনেক কষ্ট হয়েছিল। মাকে ঘৃণা করলেও যাওয়ার আর কোনো জায়গা ছিল না, তাই তাদের সাথেই থাকতাম। তবে মা কখনোই আমার সাথে খারাপ ব্যবহার করে নাই। আমার সব অধিকার আমাকে দিয়ে গেছে। বাবার মৃত্যুর আগে একটা নোট লিখেছিলেন মায়ের উদ্দেশ্যে, "আমি না হয় তাকে বেঁধে রাখতে পারলাম না, আমাদের মেয়েটাকে অন্তত তার প্রাপ্যটুকু দিস।" হয়তো সেই জন্যই মা আমাকে এতদিন দেখে শুনে রেখেছিলেন। ততটুকু অধিকার দিয়েছিলেন যতটুকু তার জন্য ছেলে মেয়েদের দিয়েছেন। কিন্তু কথায় আছে না, পর পরই হয়। মায়ের স্বামী যে আমাকে কুনজরে দেখতেন তা বুঝতে পেরেছিলাম যখন ১০ম শ্রেণীতে পড়ি। মাকে এগুলো বলেছিলাম। সেদিন কি মারটাই না মেরেছিল আমাকে। তারপর থেকেই আমাকে বিয়ে দেওয়ার জন্য মা উঠে পড়ে লাগলো। আমি জানি না আমার শ্বশুরের সাথে মায়ের কিভাবে পরিচয় হলো। তবে এসএসসি পরীক্ষার শেষই আমাকে বিক্রি করে দিল। বর্তমান, চোখের পানি ধরে রাখতে পারল না। তাই চুপচাপ উঠে দাঁড়ালাম। রুমের দিকে পা বাড়াতেই রেহানা ভাবি প্রশ্ন করল, "তোমার বাবা কেন আত্মহত্যা করলো? কখনো জানতে পেরেছো?" বুক ফাটা এক দীর্ঘ শ্বাস ফেলে দিয়ে বললাম, "নিয়তির খণ্ডন। মায়ের সাথে লোকটার সম্পর্ক ছিল ২ বছর। চাকরির সুবাদেই তাদের পরিচয়। তারপর প্রেমের পরিণত হওয়া। সব কিছুই বাবার মনে দাগ কেটে রয়। বাবা তাদের আপত্তিকর অবস্থায় একসাথে ধরেছিল সেদিন। তাই সে সহ্য করতে পারে নাই। সহ্য করতে পারে নাই শখের নারীতে অন্যের বসবাস, অন্যের বাহুডোরে
কথাটা বলেই রুমের ভেতরে চলে গেলাম। খুবই খারাপ লাগছে, মানসিকভাবেও শারীরিকভাবেও। চুপচাপ শুয়ে পড়লাম একটু ঘুমানোর আশায়। অন্যদিকে হাসপাতালের করিডোরে একদল নার্স ও প্রশিক্ষণ ডাক্তার দাঁড়িয়ে আছে। একসাথে বসে আলোচনা করছে। 6 মাস ধরে কোমায় আছে এক মেয়ে, আইসিইউতে অ্যাডমিট আছে। অবস্থা করুণ, বাঁচবে কিনা কেউই জানে না। বাঁচলেও কবে জ্ঞান ফিরবে সবারই অজানা। মেয়েটির গড়ন চেহারা সব কিছুতেই যেন মেঘপুরের রাজকন্যাদের মতো লাগে। এমন অবস্থায়ও যেন অপরূপ সুন্দরী লাগছে, যেন ঘুমন্ত রাজকন্যা। হাসপাতালের এমডির ছেলের তত্ত্বাবধানে মেয়েটার চিকিৎসা চলছে। সবার কাছেই অজানা, অচেনা। কে এই মেয়েটি? কী বা তার পরিচয়? কারো ডাকে ঘুম ভাঙল, আর মোড়ে জেগে উঠলাম। পাশে দেখি রেহানা ভাবি দাঁড়িয়ে আছে। আমি চোখ মেলে তাকাতেই বলল, ওঠো, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও। এই হাওলাদার বাড়ির নিয়ম, বেলা 7টার আগেই সকালের নাস্তা রেডি থাকতে হবে। এমনিতেই 6টা বেজে গেছে, আর বাড়ির বউদের সবার আগে উঠে নামাজ পড়ে রান্নাঘরে যেতে হয়। চলো চলো, নিচে চলো। কাল একটু বেশি রাতে ঘুমিয়েছো বলে আমি তোমাকে ফজরের সময় জাগাই নাই। তার কথায় তড়িঘড়ি করে উঠে বসলাম। সত্যিই তো, আমি তো আর ওই বাড়িতে নেই, নতুন একটা বাড়িতে এসেছি। এখানে অনেক নিয়ম আছে, আমাকে মেনে নিয়ে চলতে হবে তো। রেহানা ভাবি চলে গেল। আমি উঠে মিনিট 10-এর মধ্যেই নিচে নামলাম। নিচে নামতেই প্রায় 6:30 ছুঁই ছুঁই বেজে গেছে। একটা রুক্ষ কণ্ঠের তীব্র আমার দিকে ছুঁড়ে এলো। বলল, জমিদারের বেটি নাকি? জমিদারের বিটিকে তো টাকা দিয়েই কিনে আনছি, জমিদারগিরি করতে তো আনি নাই। এ কেমন ব্যাক্কেল বউ! নতুন বউরা কি বেলা বাজাইয়া ওঠে? এই সেমরি, আক্কেল নাই তোর? কথাটাই কেঁপে উঠলাম। ভেতর থেকে চাপা অভিমানে চোখে জল গড়িয়ে পড়ল। এই পৃথিবীতে এই পৃথিবীতে কি কান্না আর কথা শুনতেই এসেছিলাম নাকি? ছলছল চোখে তাকালাম। এক বৃদ্ধ মহিলা পান চিবোতে চিবোতে এ কথার তীব্র আমার দিকে ছুঁড়েছে। এই আগুনের মধ্যেই ঘি ঢালল আমার চাচি শাশুড়ি। বলল, কিন্নে আনছে আমাগো বংশের পোলারে সেবা করার জন্য। রক্ষীদাদের মতো আবার বউ বলে ডাইকেন না মা, পরে মাথায় উঠে যাইবে। আমি আশেপাশে আর চোখে তাকালাম। পরিবারের লোকজন না থাকলেও 2জন কাজের লোক ছিল। এই চোখ দুটো শুধু এ কথার তীব্র থেকে বাঁচাবে এমন লোক খুঁজছে। বুঝতে পারলাম উনি আমার দাদি শাশুড়ি। কাঁপা কাঁপা গলায় সালাম দিলাম, কিন্তু উনি মুখ ভেকসি দিল। রান্নাঘরের দিকে পা বাড়াতেই দাদি শাশুড়ি চিল্লিয়ে উঠল, এই এই, রক্ষিতা মাইয়া, একদম রান্নাঘরের দিকে যাইবা না, খাবার ছুঁইবা না। তুমি রানলে ওই রান্না গলা দিয়ে নামবো না, যাইবা না। আর কিছু বলার আগেই চাচি শাশুড়ি তার কানের কাছে ফিস ফিস করে কিছু বলল। দুজনে চোখের ইশারায় একমত হলো। নিমিষেই দাদি শাশুড়ি কথা পাল্টে বলল, আচ্ছা ঠিক আছে, যাও যাও, রান্নাঘরে যাও। এই বাড়িতে আইসো সব কাজ কইরা, সবার কাজেই যাও। বুকটা নিমেষেই ফেটে যাচ্ছে। চুপচাপ রান্নাঘরে গেলাম। রেহানা ভাবি আমাকে তার কাছে নিয়ে বলল, কান্না করতে নেই, যার কেউ নেই তার আল্লাহ আছে, সব ঠিক হয়ে যাবে। কি বলবো, কিছুই বলার নেই। চুপচাপ কাজ করতে লাগলাম। হাতে খাবার নিয়ে রাজের ঘরের দিকে রওনা হলাম। কালকের ঘটনায় আজ আমার খুবই ভয় করছে, তবুও ক্ষীণ মনে চুপচাপ এগিয়ে যাচ্ছে। দরজার সামনে দাঁড়ালাম। মনে মনে আয়াতুল কুরসি পাঠ করে ভেতরে প্রবেশ করলাম। রাজ এখনো ঘুমিয়ে আছে। কি অপরূপ তার ঘুমন্ত চেহারা! আচ্ছা, আমি তার স্ত্রী বলেই কি তার চেহারা আমার কাছে এত পবিত্র লাগে, নাকি সে আসলেই সুন্দর? এগুলো ভাবতে ভাবতে কখন যে রাজের সন্নিকটে পৌঁছে গেলাম, খুবই সন্নিকটে। অজান্তেই রাজের মাথায় হাত বুলিয়ে দিলাম। মিনিট খানেকের মধ্যে রাজ ঘুমের ঘোরে বলে উঠল, বিহারিণী, এই অভ্যাস কবে ছাড়বি বলতো? বিহারিণী কথাটা মাথায় আসতেই চোখের পলকে হাত সরিয়ে নিলাম। বুকে ধুক করে চিনচিন ব্যথা উঠল। নিশ্চয় কোনো নারী তার শখের পুরুষের মুখ থেকে অন্য নারীর কথা শুনতে পারে না। আমার মস্তিষ্ক আমায় বলছে মনকে কন্ট্রোল করতে।
এটা তো শর্ত মোতাবেক বিয়ে, যদিও পুরোপুরি হালালভাবে। তবুও কেন একদিনেই রাজকে আমার এত ভালো লাগছে? হয়তো আমার এই অষ্টাদশী পড়ায় প্রথম রাজের আগমন। তারই অজান্তে মাতাল হচ্ছি আমি। চোখের কোণ থেকে অশ্রু গড়িয়ে পড়ল রাজের মুখে। রাজ লাফ দিয়ে উঠে বসে পড়ল, জাপটে ধরল আমাকে, চিন্তাময় কণ্ঠে বলল, তুই কাঁদছিস কেন বিহারিণী? তুই কাঁদছিস কেন? আমি কি কিছু বলছি? বলিনি তো। কিছু লাগবে তোর? বল না কি লাগবে, আমি এনে দেব। আমি আবরার হাওলাদার রাজ, এই পৃথিবীর সব কিছু তোকে এনে দেব। হালকা ধাক্কা দিয়ে দূরে সরে দাঁড়ালাম। বড় বড় দম নিতে নিতে বললাম, এইভাবে কেউ কাউকে সাপের মতো জড়িয়ে ধরে বলেন তো? আর একটু হলেই তো আমি পিষ্ট হয়ে বশ হয়ে যেতাম। ঠোঁটগুলো ফুলিয়ে, চোখগুলো পিট পিট করে তাকিয়ে। রাজ সেকেন্ড খানেক অবাক হয়ে তাকিয়ে রইল, তারপর ফিক করে হেসে উঠল। বলল, নতুন বউ, তোমাকে একদম বাচ্চা বাচ্চা কার্টুন লাগছে। আসো, আমার কাছে আসো, গাল টিপে একটু আদর করে দেই। বলে বাচ্চাদের মতো কুটকুট করে হেসে উঠল। হুম, তা না হয় দিয়েন পরে, আগে খাবার খেয়ে নেন। চলেন। রাজ বাচ্চাদের মতো মুখটা ফুলিয়ে বলল, আমি সকালে খাই না, তুমি খাবার নিয়ে যাও, চলে যাও। আর না হয় আমি তোমাকে মারব, এই হাতের পাশে ফুলদানিটা দিয়ে কালকের মতো মারব। মনটা খারাপ করে বললাম, সমস্যা নেই, আমার তো বাবা মা কেউ নেই, এই ঘরের নতুন বউ। আপনি আমার কথা শোনেন না, আমাকে মারবেন, ঘরের সবাই মারবে। থাক, আপনার খেতে হবে না, আমি যাই, সবার হাতে মার খেয়ে আসি। রাজ দৌড়ে এসে খাট থেকে নেমে আমার হাত খপ করে ধরল, বলল, না নতুন বউ, তুমি আমার মতো মার খেও না, না হয় তুমিও পাগল হয়ে যাবে আমার মতো। এটা বলে রাজ আমার হাত থেকে খাবারটা নিয়ে খেতে থাকলো। রাজের কথাটাই আমি বেশি একটা পাত্তা দিলাম না, মনে মনে শুকরিয়া জানালাম আল্লাহকে। রাজ খাবারগুলো খেয়ে নিচ্ছে। রাজের খাবার খাওয়া শেষেই নিচে নামলাম। নামতে রাজের বাবা বলল, মা মায়া, রাজ কি খেয়েছে? আমি হাসি মুখে হ্যাঁ সূচক উত্তর দিলাম। রাজের বাবা খুব খুশি হয়ে বলল, আলহামদুলিল্লাহ। রাজ কখনো সকালে খাবার খায় না, আমার ছেলেটার যত্ন নিও। চেয়েছিলাম রাজের রুমে শিফট হতে, কিন্তু রাজের রুম রাজ পাগলা গারদের মতো রেখেছে। তাই পাশের একটা ফাঁকা রুমে শিফট হলাম। চিন্তা করলাম, 2-1 সপ্তাহ রাজের সাথে মিশি, রাজকে চিনি, তারপর না হয় রাজের রুমে শিফট হলাম। রাজকে রেডি করিয়ে দিলাম। মারিয়া আর মাহিয়া রাজের 2 চাচাতো বোন। ওরা আমার থেকে বছর খানেক ছোট। চাচি শাশুড়ির অগোচরে পরিচয় হয়েছে ওদের সাথে। খুবই ভালো মেয়ে ওরা। কেটে গেল আরও 2 দিন। আমি সত্যিই খুব চিন্তা ও ভয়ে আছি। এখন সত্যিই মনে হয় এই ঘরে সবাই অভিনয় করছেন, কেউ প্রয়োজনের খাতিরে, তো কেউ টাকার বিনিময়ে, আবার হয়তো কেউ সম্পত্তির খাতিরে। এই 2 দিনের সবচেয়ে বড় সন্দেহ যায় রাজের ওপর। রাজ হঠাৎ হঠাৎ নিজের ঘর থেকে উধাও হয়ে যায়, আবার কোথাও থেকে চলেও আসে। প্রতিবারই ঘুমন্ত অবস্থায় তার রুমে পাই, অথচ যখন সে উধাও হয় আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজি, তবুও তার হদিশ পাই না। এ বাড়ির সবাই কেমন ঘুমচাপা, নীরব, প্রয়োজনের খাতিরে একে অন্যের সাথে কথা বলে। আমার শাশুড়ি মায়ের সাথে আমার চাচি শাশুড়ি কথাই বলে না, সাথে দাদি শাশুড়িও দেখতে পারেন না শাশুড়ি মাকে। অথচ রাজ, চাচি শাশুড়ি আর দাদি শাশুড়ির পান ভোমরা। চাচি শাশুড়ির আরও এক ছেলে আছে, সে নাকি অনেক বড় ডাক্তার, বাহিরে পড়াশোনা করেছে। এই বাড়ির সাথে তার সম্পর্ক ভালো না, কি নিয়ে গণ্ডগোল জানি না, তবে সেও বাংলাদেশে থাকে। কি অদ্ভুত ফ্যামিলি, বড় 3 পুরুষ, আমার শ্বশুর, চাচা শ্বশুর আর রাজের বড় ভাই। অথচ বড় ভাই হাওলাদার ইন্ডাস্ট্রির শুধুমাত্র একজন কর্মচারী। এগুলো ভাবতে ভাবতেই রাজের রুমে গেলাম। রাজ ফ্লোরে বসে চারদিকে ছবি ছিটিয়ে রেখেছে আর কথা বলছে গুনগুন করে। কিছুক্ষণ এই ছবিতে তাকায়, তো কিছুক্ষণ অন্য আরেকটায়। পরিশেষে হাসছে, ছবিতে চুমো দেয়, আবার হাতের অপর পৃষ্ঠায় নিজের কান্নারত চোখের পানি মোছে। বিগত 10 মিনিট ধরে এটাই দেখছি। দরজার সামনে দাঁড়িয়ে দরজায় টোকা দিয়ে বললাম, রাজ,
নতুন বউকে কি সাথে নেবে? দেখতাম তুমি কি দেখছো। ছবিগুলোতে রাজ চমকে ওঠে, সাথে সাথে সব ছবি একত্রে করার চেষ্টা করছে। আর হঠাৎ করেই অ্যাগ্রেসিভ হয়ে ওঠে, চিৎকার করে বলছে, না, না, আমি দেখাবো না। তোমরা আমার থেকে এগুলোও কেড়ে নেবে। সব কিছুই ছিনিয়ে নিয়েছো। প্রথমে সেই মানুষটিকে, পরে আমাকে, তারপর তার অস্তিত্বকেও নিয়ে। ওই ভূতের রুমটাতে বন্দি করে রেখেছে। সব ছবিগুলো একত্র করে তার আলমারির আড়ালে লুকিয়ে রাখলো। আর দৌড়ে এসে দরজাটা ঠাস করে মুখের ওপর বন্ধ করে দিল। রাজের এমন কাণ্ডে আমি উলুম গেলাম। মিনিট দুয়েক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। হলোটা কি? রাজ এমন করলো কেন? ওই ছবিগুলো কার? কি ছিল ওইগুলোতে? রাজকে ডাকবো? দরজা টোকা দেওয়ার আগেই রাজ নিজেই দরজা খুলে আমার হাত ধরে ভেতরে টেনে নিয়ে গেল। আবারও দরজা বন্ধ করে দিল। চোখ মুখ শক্ত করে কুঁচকিয়ে বলল, নতুন বউ, তুমি এখানে কি করো? তোমার জন্য আমার পর্দা ফাঁস হয়ে গেছে। তুমি এর বিনিময়ে কি চাও? খুবই বিজ্ঞ বাচ্চাদের মতো মুখটা ফুলিয়ে আমাকে প্রশ্ন করল। আমিও নিজের হাসিটাকে চেপে রেখে বললাম, রাজ সাহেব, আমার দুইটা শর্ত আছে। যদি মানেন তাহলে আমি আপনার পর্দা ফাঁস করব না। আর যদি না মানেন, বাড়িতে ঢোল পিটিয়ে বলে দেব। মুখের হাসি ধরে রাখতে পারছি না। দুই হাত চেপে ধরলাম। রাজ কাঁদো কাঁদো গলায় বাচ্চাদের মতো মুখটা ফুলিয়ে বলল, আমি রাজি। বলো কি চাও? রাজকে এই অবস্থায় দেখে আমি আর হাসি ধরে রাখতেই পারলাম না। খিলখিল করে জোরে জোরে হেসে ফ্লোরে বসে পড়লাম। রাজ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই হাসি তো থামছে না। তবে রাজের দিকে তাকাতেই আমার রাজকে আরেক দফা ভালো লেগে যায়। কি সুমিষ্টি নজর তার। নিজেকে ঠিক করে উঠে দাঁড়িয়ে বললাম, প্রথমে আমি ওই ছবিগুলো দেখতে চাই। এটাই প্রথম শর্ত। রাজ বাধ্য হয়ে ছবিগুলো দেখানোর উদ্দেশ্য আলমারিটা খুলল। একটু জেদ করেই আলমারির দরজা টান দিতেই ভেতরে থাকা সব অগোছালো জামা কাপড়, কাগজ আরও কিছু রাজের ওপর পড়ল। আমি দৌড়ে রাজের দিকে গেলাম। যেতেই ফ্লোরের ওপর সিল্কে কাপড়ে পিছলে আমি রাজের ওপর পড়লাম। রাজের বাহুবন্ধনে আবদ্ধ আমি। রাজও শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। রাজের তো শরীর স্বাস্থ্য ভালো না, কিন্তু এত শক্তি বাহুডোরে কিভাবে? হঠাৎ কারো রুক্ষ কণ্ঠে আমি রাজের থেকে নিজেকে সরিয়ে নিলাম। দরজার সামনে চাচি শাশুড়ি দাঁড়িয়ে আছে। তিনি রুক্ষ কণ্ঠে বলল, সি সি সি, এই মেয়ে, তোমার কি আক্কেল নাই? শরীরের দেহ চাহিদা এতই যে মানসিকভাবে অসুস্থ ছেলেটিকেও ছাড়বে না। বাবা যে কি করে তোমার মতো একটা রক্ষিতা নিয়ে আসলো। সি সি। বলতে বলতে রুমের দরজা থেকেই চলে গেল। তার এই কথাগুলো মনে খুব লাগলো। নিজেকে সামলাতে পারছি না। রাজের সামনেই কান্না করে দিলাম। মনে মনে ভাবছি, তারা আমাকে রক্ষিতা বলছে কেন? আর মানছি, বিয়ে করার আগে কিছু শর্ত ছিল। শর্ত এটাই, রাজ সুস্থ হয়ে গেলে ও যদি আমাকে না চায়, তার বউ হিসাবে মর্যাদা দিতে না চায়, আমি বিনা শর্তে রাজের জীবন থেকে সরে দাঁড়াবো। মানছি, আমাকে কিনেছে কিছু টাকার বিনিময়ে। কিন্তু আমিও তো কথা দিয়েছি, রাজকে মেয়ে কোনো কিছুর বিনিময়ে হলেও আমি সুস্থ করে ছাড়ব। এরই মধ্যেই কারো স্পর্শে আমার ধ্যান ভাঙল। রাজ আমার চোখে পানিগুলো মুছে দিতে দিতে বলল, কান্না করো না কেমন? চাচি অনেক ভালো। কেন যে এগুলো বলল? আচ্ছা কেঁদো না, আমি ছবি দেখাচ্ছি তো। দেখো দেখো। আমি মুখ ফিরিয়ে নিলাম। রাজ রাগ করে জোর করে সবগুলো ছবি আলমারিতে রাখতেছে। আমি মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে রইলাম। হঠাৎ একটা জিনিসের দিকে নজর গেল। হাত এগিয়ে কাছে আনলাম। একটা ডায়েরি। উপরে লেখা, রুদ্রের বিহানি হরিণী। বিহানির নামটা দেখতেই রাজের অগোচরের ডায়েরিটা লুকিয়ে ফেললাম। রাজ রাগের কারণে আরও বেশি এলোমেলো করে সব রেখে দিল। চুপচাপ আমার পাশেই বসে রইল। এখন আমার মন প্রাণ জুড়ে একটাই, এই ডায়েরিটা পড়ব। কে বিহারিণী? পরিবারের ছোটদের জিজ্ঞাসাও করলাম। কেউ মুখ খুলল না। শাশুড়িকে জিজ্ঞাসা করলাম। উনি বলল, বিহারিণী কেউ না, রাজের ভ্রম। কেমন কেমন লাগছে? রাজকে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি এভাবেই থাকবেন নাকি উঠবেন?
ফ্লোর কনকনে ঠান্ডা হয়ে আসে। রাজ মুখ ফিরিয়ে নিল। আচ্ছা, সরি সরি, এই যে কান ধরছি, আর আপনার সাথে এরকম করব না। রাজ খুব খুশি হয়ে গেল। বলল, সত্যি? নতুন বউ? তুমি ছাড়া আমার আর কোনো নতুন বউ নেই? তাহলে ছবি দেখবা এখন? আমি মুচকি হাসলাম। তার আর কোনো নতুন বউ নাই? বললাম, কয়টা নতুন বউ চাই আপনার? রাজ খিলখিল করে হেসে উঠল। বুঝলাম সে উত্তর দেবে না। বেটা মানুষ বলে কথা। আবার বললাম, বিকেল বেলা তো আমি রুম থেকে আসতেছি, আমরা বাগানে যাব। মারিয়া আর মাহিয়াও আসতেছে, ফ্রেশ হয়ে নেন। রাজ খুব খুশি হয়ে গেল। রাজের চক্ষু অগোচরে আমি ডায়েরিটা নিয়ে নিজের রুমে চলে গেলাম। রাজকে নিয়ে বাহিরে বের হলাম। বাহিরে বলতে, রাজদের বাড়ির পেছনে এখানে বিশাল একটা বাগান রয়েছে, নানা ধরনের ফুল ফল গাছ। আমি এখানে আসি নাই কখনো, তবে আমার বারান্দা থেকে দেখেছিলাম। মারিয়া মাহিয়া এখানে আগে থেকেই উপস্থিত। ওরা দুই বোন খুব ভালো। চাচি শাশুড়ির মতো আমার সাথে কখনোই কথা বলে না। রাজ অনেকদিন পর বাহিরে বের হয়েছে। তার খুশি যেন উপসে পড়ছে। এদিকে দৌড়ে যাই ও সেদিকে দৌড়ে যাই। ফুল ছেড়ে, কখনো খাবার ফুল ছেড়ে একটু কামড় দিয়ে খায়, আবার ফেলেও দেয়। তার আনন্দ যেন উতলিয়ে পড়ছে। আমি এখানে মারিয়া আর মাহিয়ার সাথে গল্প করছি, আর রাজের দিকে খেয়াল রাখছি। সব কিছুর পরেও মাথায় একটা কথাই ঘুরছিল, রুদ্রের বিহারিণী হরিণী। কথার মাঝেই হঠাৎ করে আমি মারিয়াকে জিজ্ঞাসা করলাম, মারিয়া, রুদ্রকে? মারিয়া আনমনেই উত্তর দিল, আমার ভাইয়া। বলেই চমকে উঠে মুখ চেপে ধরে। মারিয়া ভ্রু কুঁচকে বলল, তুমি কেমনে জানলে এই নাম? এই নাম তো কেউ আমাদের পরিবারের উচ্চারণ করে না। এখন আর কোনো মতেই কৌতূহল ধরে রাখতে পারলাম না। মাহিয়ার হাত ধরে বললাম, কে বিহারিণী? কে রুদ্র? রাজ কেনই এমন? প্লিজ খুলে বলো আমায়। তোমাদের পরিবারে এত কেন খাপছাড়া সম্পর্ক? মারিয়া আর মাহিয়া দুজনেই উঠে দাঁড়ালো। বলল, আমাদের মাফ করে দিও ভাবি, আমরা বলতে পারবো না। বলেই দৌড়ে চলে গেল। এদিকে আমি ওদের দিকে তাকিয়ে আসি। ভাবছি, এত রহস্য কেন এই বাড়িতে? এর মধ্যেই রাজ পিছনে এসে দাঁড়ালো। বলল, নতুন বউ, কি ভাবছো? আমি আনমনেই উত্তর দিলাম, রুদ্রের বিহারিণীর কথা। মুহূর্তেই রাজ এগ্রেসিভ হয়ে উঠল। চিৎকার করে বলতে লাগলো। পাশে থাকা ফুলদানিটা সজোরে ধাক্কা দিল। ভেঙে যাওয়ার আওয়াজে আমার পুরো হুঁশ ফিরল। আমি চমকে উঠলাম। মনে মনে বললাম, ইস, ভুল সময়ে কি বলে ফেললাম। রাজকে ঠান্ডা করব, কিছু বলবো, তার আগেই রাজ আমার ওপর ভারী ভারী হয়ে ওঠে। আমার গলা চেপে ধরলো। চিৎকার করে বলতে লাগলো, কোথায় রুদ্র? কোথায় বিহারিণী? আমার বিহারিণী, ও শুধু আমার। সকল শূন্যতার শেষে ওরে আমার হইতে হবে। তুই রুদ্রের হয়ে আসা কোনো কর্মী? কে তুই? রুদ্রে হতে পারে খুব ক্ষমতা, আমি কম নই। রাজ কি বলছে এগুলো? সব কিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে। এদিকে আমার দম প্রায় আটকে আসছে। রাজের চোখ দুটো রক্তাক্ত লাল হয়ে আসে। আসলেই রাজ কি পাগল, নাকি অভিনয়, নাকি সব কিছুই বাহানা? রাজের চিৎকারে বাড়ির সকলে ছুটে এলো। ভাগ্যটা মনে হয় খুবই ভালো, পরিবারের লোকজন এসে এই যাত্রাই বাঁচিয়ে দিল রাজের হাত থেকে। আমার গলা দিয়ে কাশি বের হচ্ছে। রাজ এখনো পাগলামি করছে। এক প্রকার জোর করে সবাই রুমের দিকে নিয়ে যাচ্ছে। আর ও চিৎকার করতে করতে বলল, আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না, কাউকে না। আমি রাজের এই রূপ দেখে উল বনে গেলাম। এমন রূপ, বাব্বা! রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ হলেও বিকালের এই ঘটনা নিয়ে এখনো থমথমে পরিস্থিতি। সবাই যার যার মতোই। রোজকার মতো আজও আমি খাবার হাতে নিয়ে চুপচাপ হেঁটে চলেছি রাজের রুমের দিকে। ভেতরে ঢুকবো, তার আগেই আমি কিছু আওয়াজ শুনতে পাই। একটা মহিলা আর একটা পুরুষালী কণ্ঠ ফিস ফিস করে বলছে কিছু। কি বলছে মনোযোগ দিয়ে চাইছি, বুঝতে পারছি না। অস্পষ্ট স্বরে ভেসে এলো, যতদিন এই ইঞ্জেকশনটা রাজের এবং বাড়ির কয়েকজন লোকের অগোচরে রাজের শরীরে পুশ করতে পারবো, ততদিন রাজ এরকম থাকবে। রাজকে ঠিক করা যাবে না। আমি দরজাটা খুলে বললাম, কে এখানে? রাজের পুরো রুম অন্ধকার। একটা ছায়া বারান্দা দিয়ে চলে গেল, হাতে খাবার, আবার পরনে শাড়ি।
তাই পিছু পিছু দৌড় দিতে পারলাম না। তবুও বারান্দার দিকে এগিয়ে গেলাম। কাউকেই আর দেখতে পারলাম না। রুমের লাইটটা অন করতেই ভেতরে অন্য কাউকে দেখলাম না। তবে রাজ অচেতন অবস্থায় পড়ে আছে। রাজকে ডাকছি, কিন্তু রাজের হুঁশ নেই। বেঘোর ঘুমাচ্ছে। আজও কি রুমে কেউ ছিল, নাকি আমার ভ্রম? তবে অস্পষ্ট বলা কথাগুলো তো আর মিথ্যা নয়। ওইগুলো আমি নিজে শুনেছি। এরই মধ্যেই আমি আশেপাশে তাকালাম। এদিক সেদিক তাকাতেই রাজের খাটের পাশে একটা ইনজেকশনের সিরিজ আর ওষুধের কাচের কৌটা পাওয়া গেল। এটা দেখে আমি বিশ্বাস করতে পিছুপা হলাম না। এই রুমে নির্ঘাত কেউ ছিল। দুটো জিনিস হাত দিয়ে উঠালাম। এর মধ্যেই রেহানা ভাবি পেছন থেকে ডাক দিল। বলল, মায়া, রাজ তো ঘুমিয়ে আছে। তুমি এখানে কি করতেছো? আমি আসি। রাজকে দেখে রাখবো। তুমি চিন্তা করো না। তুমি রেস্ট নাও। আমি আর তাকে কিছুই খুলে বললাম না। দুটো জিনিসই চোখের আড়াল করে ফেললাম। আসলেই কি এই বাড়িতে সবাই মুখোশ পরে ঘুরছে? কেন? চুপচাপ চলে এলাম রুমে। হঠাৎ মনে পড়ল খাবারের কথা রেহানা ভাবিকে বলে আসি, যেন রাজ উঠলেই তাকে খাইয়ে দেয়। বন্ধুরা, আপনারা একটু পড়ে নিন প্লিজ।